শহীদ শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যাকে কয়েকদিন আগেই খুন করা হয়েছে। আমরা হুন্নে হয়ে খুঁজছিলাম তখনই ফয়সাল করিম মাসুদকে, কিন্তু আজ সকালে যা দেখলাম তাতে পুরো বাংলাদেশের মানুষের চোখ কপালে উঠেছে। খুনি পলাতক, খুনি কি আন্ডারগ্রাউন্ডে, নাকি খুনি মন্ত্রণালয়ের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? আজ ৬ জানুয়ারি ২০২৬ শনিবার সকালে ফাঁস হল এক ভয়ঙ্কর তথ্য। শহীদ শরীফ ওসমান হাদি খুনি ফয়সাল করিম মাসুদ অভিনয় করছে খোদ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এর জন্য সচেতনতামূলক বিজ্ঞাপনে, তাও আবার ইউপিএ সরকারের আমলেই। চিন্তা করতে পারেন, যে দপ্তর মাদক আর সন্ত্রাস নির্মূল করবে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিনা একজন চিহ্নিত খুনি এবং ডাকাত। সবচেয়ে বড় নাটক শুরু হয় ভিডিওটি ভাইরাল হওয়ার পর। আজ সকাল ১১টার দিকে ডিএনসিসি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তড়িঘড়ি করে ভিডিওটি ডিলিট করে দেয়। কিন্তু কেন এই লুকোচুরি? প্রমাণ লোপাটের চেষ্টা কেন? আজকের অনুসন্ধানী ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে একজন অস্ত্রধারী ডাকাত সরকারি টেন্ডার পায়, কোন জজ তাকে জামিন দিয়েছিল, কে তার আইনজীবী ছিল, এবং হাদি ও তার বড় প্রিন্ট আসলে কোথায় তৈরি হয়েছিল। প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা সেই পুরনো সেটআপের মুখোশ উন্মোচন করব আজ। আসুন প্রথমে দেখি আজ সকালে ডিজিটাল দুনিয়ায় কি ঘটল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইউটিউব চ্যানেলে টিভিসি 451 নামে একটি ভিডিও ছিল। এটি প্রথম আপলোড করা হয়েছিল গত বছরের ৩০ জানুয়ারি। এরপর রহস্যজনকভাবে আবার আপলোড করা হয় ৪ নভেম্বর এবং ২৫ সেপ্টেম্বর। ভিডিওতে দেখা যায় ফয়সাল করিম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে, কিন্তু যেইমাত্র ফেসবুকে জানাজানি হলো যে এই তো আসলে শহীদ শরীফ ওসমান হাদির খুনি, ঠিক তখনই ডিএনসি কর্তৃপক্ষ প্যানিক মোডে চলে গেল। আজ সকাল ১১টার পর চ্যানেল রুকে দেখা যাচ্ছে সিরিয়ালে টিভিসি 3 আছে, এরপর টিভিসি 5 আছে, মাঝখানে টিভিসি 4ই গায়েব। প্রশ্ন হলো, ফয়সাল যদি শুধু একজন সাধারণ অভিনেতাই হতো তাহলে ভিডিও ডিলিট করার দরকার কি ছিল? ডিএনসি কি জানতো না যে তারা কাকে দিয়ে কাজ করাচ্ছে? এটি তড়িঘড়ি করে মুছে ফেলা কি প্রমাণ করে না যে ডাল মে কুছ কালা হ্যায়? এটা কি নিছক ভুল, নাকি খলিফার সাথে ডিএনসির কোনো বড় কর্মকর্তার কোনো গোপন কানেকশন ঢাকতেই এই ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক? যেটা বলছেন চোরের মন পুলিশ। ভিডিও সরিয়ে তা কার্যত স্বীকার করে নিল যে তারা অপরাধের সাথে জড়িত ছিল। শুধু অভিনয় নয়, কিছু করতে গিয়ে এবার কেঁচো খুঁড়তে গিয়ে ১২ সাপ বেরিয়ে আসছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন এই টিভি তৈরির ৩-৪টি খোল ফয়সাল নিজেই পেয়েছিল। অর্থাৎ খুনি ফয়সাল শুধু অভিনেতা নয়, সে একজন সরকারি ঠিকাদারও। তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এটি তৈরি। ভাবুন একবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফান্ড বা জনগণের ট্যাক্সের টাকা গেছে খুনির পকেটে, আর সেই টাকা দিয়েই হয়তো কেনা হয়েছে শহীদ ওসমান আলীকে খুনের বুলেট। আবদুল্লাহ আল জাবের প্রশ্ন তুলেছেন, ৫ অগস্ট বিপ্লবের পরও প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরো সেটআপের লোকজনই কি ফয়সালকে এই কাজ বাড়িয়ে দিয়েছে? ২০২৪ সালের ৮ নভেম্বর মোহাম্মদপুরে আদাবরে অস্ত্রের মুখে ১৭ লক্ষ টাকা লুটের সময় হাতে নাতে গ্রেফতার হয়েছে এই ফয়সাল, যার নামে অস্ত্র মামলা আছে, ডাকাতি মামলা আছে। সে জেল থেকে বেরিয়ে কিভাবে সরকারি টেন্ডার পায়? তাকে ভেরিফাই করার দায়িত্ব ছিল কার? ডিএনসির কোন কর্মকর্তা এই ফাইল পাশ করেছিলেন? আজ তাদের নাম প্রকাশ করতে হবে। এই ভিডিওর সবচেয়ে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ পার্টটা ফয়সালের জামিন। ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন মহল মনে করছে কালকে জামিনে বের করা হয়েছিল স্পেসিফিক একটি অ্যাসাইনমেন্ট দিয়ে, আর সেই অ্যাসাইনমেন্ট হলো শরীফ ওসমান হাদিকে খুন করা। মঞ্চের অন্যতম নেত্রী ডাকসুর মুক্তিযুদ্ধ আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুবা বলেন, আমার কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে যার উত্তর জাতি জানতে চায়। ১. কোন জজ এই রায় দিয়েছিলেন? অস্ত্রসহ গ্রেফতার হওয়া ডাকাতি মামলার আসামিকে এত দ্রুত জামিন কোন যুক্তিতে দেওয়া হলো? সেই বিচারকের নাম এবং প্রোফাইল আমরা দেখতে চাই। ২. কোন আইনজীবী জামিন করিয়েছিলেন? সেই আইনজীবী কার হয়ে কাজ করেন? তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি? এই প্রশ্নের উত্তর অবশ্য ইতিমধ্যেই আমরা পেয়েছি। তিনি হলেন বিএনপির ধানের শীষ প্রতীক থেকে সংসদ সদস্য হতে যাওয়া ব্যারিস্টার কায়সার কামাল। ৩ তদবিরকারীকে সরকার বা প্রশাসনের কোনো প্রভাবশালী ব্যক্তি এই জামিনের জন্য ফোন করেছিলেন বা তদবির করেছিলেন। তিনি বলেন, ফয়সাল তো একা নয়, সে কারণেই ক্রিট সে কার দ্বারা নিয়োগকৃত, কার চ্যানেলে বা কারিফ্রান্সে সে ইনকিলাব মঞ্চে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। সেই নেটওয়ার্কটা উন্মোচন করা জরুরি, কারণ শুধু ট্রিগার চেপেছে কিন্তু বন্দুকটা তুলে দিয়েছে অন্য কেউ। তাকে জামিনে বের করা মানেই তাকে খুনের লাইসেন্স দেওয়া। আরেকটি বিষয়, কবির নামে যাকে গ্রেফতার করা হয়েছে সেও নাকি প্রথম ঘটনায় ফয়সালের সাথে ছিল।
কবিরের কাছে সব তথ্য থাকার কথা। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স রয়েছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই? কেন তদন্ত কর্মকর্তারা বলছেন নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না? এই তদন্ত কি ইচ্ছে করেই স্লো করা হচ্ছে? কাউকে বাঁচানোর চেষ্টা চলছে? কবিরকে রিমান্ডে নিয়ে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করলেই তো মাস্টার মাইন্ডের নাম বেরিয়ে আসার কথা। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে বর্তমান প্রশাসনের একাংশের সম্পৃক্ততার যে আভাস পাওয়া যাচ্ছে, শিউরে ওঠার মতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার বিজ্ঞাপনে খুনি অভিনয় করে টেন্ডার পায় আর জামিনে বেরিয়ে এসে বিপ্লবীদের খুন করে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ বলেই মনে করে ইনকিলাব বর্জ্য ইনকিলাব মঞ্চ অনুসন্ধানী সাংবাদিকদের প্রতি এবং সরকারের উচ্চ মহলের প্রতি কিছু দাবি জানিয়েছে। ডিএনসিতে যে কর্মকর্তারা ফয়সালকে কাজ দিয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। 2. ফয়সালকে জামিন প্রদান করে বিচারক এবং আইনজীবীর তদন্ত করতে হবে। 3. ভিডিও ডিলিট করে যারা প্রমাণ লোপাট করেছে তাদের ডিজিটাল অ্যাক্টের আওতায় আনতে হবে। ওসমান হাদির রক্ত বৃথা যেতে পারে না। এই জট খুলতে হবে। আপনারা ভিডিওটি দেখেছেন? শেয়ার করুন। যত বেশি মানুষ জানবে তত দ্রুত খুনিদের গডফাদাররা গর্ত থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে। আমরা বিচার চাই। আমরা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ডকে ফাঁসিতে ঝোলাতে চাই। দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আমরা হন্যে হয়ে খুঁজছে ফয়সাল করিম মাসুদকে, যে কিনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে চলে গেছে। আর এই ঘাতক কিনা প্রশাসনের নাকের ডগায় বসে ছিনিমিনি খেলছে। কিন্তু আজ সকালে ফয়সাল করিম মাসুদকে নিয়ে আমরা এমন এক তথ্য পেয়েছি যেটা দেখে মাথায় রক্ত উঠে গেছে। খুনি কি সত্যিই পলাতক? আপনি কি সত্যিই দেশ থেকে পালিয়ে গেছে, নাকি প্রশাসনের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? আজ 4 জানুয়ারি খুনি ফয়সাল করিম মাসুদকে নিয়ে এমন এক ভয়াবহ তথ্য সামনে এসেছে যা দেখে আপনি নিজেই জাজ করতে পারবেন যে প্রশাসন আসলে এর সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি এটা কল্পনাও করতে পারবেন না যে আসলে কেন এতদিন ফয়সালকে নিয়ে নানা নাটক সাজিয়েছিল প্রশাসন। এর সাথে সরকারের উচ্চ পর্যায়ের কথা বড় কর্মকর্তা জড়িত তা জানলে আপনার টনক নড়বে। তাই অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। চলুন ভিডিওতে লাইক দিয়ে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটা উপভোগ করি। শরীফ ওসমান বিন হাদির খুনি ফয়সাল করিম মাসুদ অভিনয় করেছে খোদ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি এর জন্য সচেতনতামূলক বিজ্ঞাপনে। আরও অবাক করা বিষয় হলো এটি করা হয়েছে ইউনূস সরকারের আমলে। আপনি কি চিন্তা করতে পারছেন ঘটনা আসলে কতটা ভয়াবহ? যে দপ্তর মাদক আর সন্ত্রাস নির্মূল করবে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এমন একজন যিনি প্রফেশনাল কিলার এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিবিড় সম্পর্ক যার। এর সবচেয়ে বড় নাটক শুরু হয় যখন ফয়সালের এই ভিডিওটা ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই ডিএনসি তড়িঘড়ি করে এই ভিডিওটা ডিলিট করে দেয়। কিন্তু কেন প্রমাণ লোপাটের এত তাড়াহুড়ো তাদের? প্রশাসনের অন্দরমহলে এসব লুটপাটের সাথে জড়িত থাকা জঘন্য পশুদের কী এমন স্বার্থ লুকিয়ে আছে প্রমাণ গায়েব করতে? আর এর সাথে জড়িত যেই জজ, যে কিনা ফয়সালকে জামিন দিয়েছিল এবং বিএনপির 2 লোভী রাষ্ট্রের খয়রাতি আইনজীবীকেও নিয়ে বেরিয়ে এসেছে গা হিম করা তথ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউটিউব চ্যানেলে টিভিসি ফর ফাইনাল নামের একটি ভিডিও ছিল। এটি প্রথম আপলোড করা হয় গত বছরের 23 জানুয়ারি। এরপর রহস্যজনকভাবে এই টিভিসি ফর ফাইনাল নামের ভিডিওটা আবারও আপলোড করা হয় 4 নভেম্বর এবং 25 নভেম্বর। এই ভিডিওতে হাদির শুটার ফয়সাল করে মাসুদকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এতটুকু পর্যন্ত ঠিকঠাক, কিন্তু গতকাল যখন ভিডিওটা ভাইরাল হয় তখন সবাই চিনে ফেলে এই কেন্দ্রীয় চরিত্রে থাকা ব্যক্তি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। আর এর পরপরই ডিএনসির ইউটিউব চ্যানেল থেকে তড়িঘড়ি করে ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়। আর এই ভিডিও ডিলিট করার মাধ্যমেই সবকিছু স্পষ্ট হয়ে গেল যে এই ফয়সালের সাথে সরকার পক্ষের সুশীল সমাজ কতটা জড়িত। যদি তারা নিজের জায়গায় সৎ থাকত, যদি তাদের মধ্যে ভেজাল না থাকত, তবে কেন তড়িঘড়ি করে ভিডিওটা ডিলিট করা হলো? এই ঘটনাটা কি প্রমাণ করে না যে সরকার ফয়সালের সাথে ডিএনসির কোনো উচ্চ পর্যায়ের নেতার কানেকশন আছে? তাদের আমলনামা ঢাকার জন্যই কি এই ভিডিওটা মুছে দেওয়া হলো? এই বিজ্ঞাপন বানাতে অনেকটা সময়ের প্রয়োজন হয় সেখানে। কে কোন চরিত্রে অভিনয় করবে, কাকে দিয়ে অভিনয় করালে ঠিকঠাকভাবে সব কিছু হবে, সেটাও ভাবার বিষয়। ঠিক এই জায়গায় ফয়সাল নামে ওই অমানুষকে কিভাবে ঠিক করা হলো কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য, সরকার পক্ষের লোকই এর কিছুই জানত না। এবার যেন কিছু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন টিভিসির তৈরির টেন্ডার নাকি খোদ ফয়সাল পেয়েছিল। এর মানে দাঁড়ায় ফয়সাল শুধু একজন অভিনেতা নন, সে একজন সরকারি ঠিকাদারও। সে তার নিজস্ব কোম্পানির মাধ্যমে এটি তৈরি করেছে। ভাবার বিষয় হল জনগণের ট্যাক্সের টাকা গেছে খুনির পকেটে, আর সেই খুনি টাকা দিয়ে হাঁদির জন্য বুলেট কিনেছে। আব্দুল্লাহ আল জাবের আরও এক প্রশ্ন তুলেছেন। 5 অগাস্টের গণ-অভ্যুত্থানের পরও প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেটআপের লোকজনই কি ফয়সালকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে? এখন আসি মূল পাঠে। একজন প্রফেশনাল শুটার, একজন সন্ত্রাসী এবং মাদকের সাথে জড়িত এই অপরাধীকে কিভাবে জামিন দিল আদালত, আজও সে প্রশ্নের উত্তর মেলেনি। জুলাই গণ-অভ্যুত্থানের পরপরই 2024 সালের 8 নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হন ফয়সাল করি মাসুদ। রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় র্যাব তাকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে বিতর্কিত এক জামিনে ছাড়া পান এই খুনি। কিন্তু কোন জজ তাকে এই জামিন দিল এবং সুপারিশ করতে কারা পিছনে গেম খেলল, সেই প্রশ্নের উত্তরটাও অজানা। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র তাসনিম জমা গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ফাতেমা তাসনিম জমা তার পোস্টে লিখেছেন, এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারে বসে কে এই জামিনের জন্য তদবির করেছিল, কোন জজ এই রায় দিয়েছিল, কে কার রিক্রুট করা কোনো আইনজীবী জামিন করিয়েছে, কার চ্যানেলে সে ইনকিলাব এসেছে, তিনি আরও লিখেছেন, কবির নামে যাকে গ্রেফতার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম অ্যাকাউন্ট নিই সেদিন ফয়সালের সঙ্গেই ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে। তবু কেন মামলার অগ্রগতি নেই, নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, কেন বলা হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়। এর আগে আমরা জেনেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করি মাসুদের পক্ষে দায়ের করা জামিন পিটিশনে যুক্ত 2 আইনজীবী বিএনপিপন্থী এমন দাবি করেছে অনলাইন প্ল্যাটফর্ম জুডিসেন্ট। তাদের ফেসবুক পেজে প্রকাশিত অনুসন্ধানী পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ফয়সাল করি মাসুদের পক্ষে জামিনের পিটিশন দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ আইন সম্পাদক। জুডিসেন্ট আদালত থেকে সংগৃহীত নথি, ওকালতনামা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য তালিকার তথ্য মিলিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি করেছে। জানায়, গত শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মোহাম্মদ মাহফুজুর রহমানের মোবাইল নম্বর ও মেম্বারশিপ আইডির সঙ্গে আদালতে দাখিল করা ফয়সাল করি মাসুদের জামিন পিটিশনে থাকা আইনজীবীর তথ্য হুবহু মিলে যায়। এছাড়া জামিনে এফিডেভিটে যুক্ত আইনজীবীর ছবি নামের একটি ফেসবুক আইডির প্রোফাইল ছবির সঙ্গে মিল পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, উক্ত ফেসবুক আইডিতে মাহফুজুর রহমানের সঙ্গে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ তার একাধিক ছবিও পোস্ট রয়েছে, যেখানে কায়সার কামালকে স্যার ও প্রিয় অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে। 2024 সালের 19 নভেম্বর একটি পোস্টে কায়সার কামালকে অভিনন্দন জানিয়ে মাহফুজুর রহমান লিখেছেন, তিনি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত হন। শুভেচ্ছা জানান। গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনে বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। 20 ডিসেম্বর দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সবশেষ বিশ্লেষণ। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আর খবর রূপান্তর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।